আমি আবু সাইদ হত্যা মামলায় 3 জন আসামির পক্ষে ট্রায়াল করেছি। 29 নম্বর আসামি আনোয়ার পারভেজ আপেল, 8 নম্বর আসামি এএসআই আমির হোসেন, 9 নম্বর আসামি কনস্টেবল সুজন চন্দ্র রায়। ট্রাইব্যুনাল আজকে সাবস্ট্যান্স অফ দ্য জাজমেন্ট অর্থাৎ সাবস্ট্যান্স অফ দ্য ফাইন্ডিংস অ্যান্ড অপারেটিভ পার্ট অফ দ্য জাজমেন্ট বাংলায় পড়ে শুনিয়েছেন। এই যে অংশটুকু ট্রাইব্যুনাল পড়ে শুনিয়েছেন সেই অংশটুকু থেকে আমরা এই 3 জন আসামি পক্ষে লিখিত আর্গুমেন্ট বা রিটেন সাম আপ 20টি পয়েন্টের অধিক পয়েন্টে সাবমিট করে যুক্তিতর্ক উপস্থাপন করেছিলাম। উল্লেখযোগ্যভাবে যে সকল বিষয় তার মধ্যে হলো যে আবু সাইদের জব্দকৃত গেঞ্জিতে কোনো গুলির চিহ্ন ছিল না, মানে ছিদ্র ছিল না, তার ডেড বডিতে কোনো ধরনের কেভিয়েশন বা গর্ত ছিল না, এবং তার ডেড বডি এক্স রে এবং রেডিওস্কোপিক কোনো টেস্ট করা হয়নি, অর্থাৎ গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি। একই সাথে যে 12 বোর শটগানের কার্টিজ দ্বারা তাকে গুলি করার এবং হত্যা করার অভিযোগ আনা হয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে, সেই 12 বোর শটগানের কার্টিজ জব্দ করা হয়নি। উপরন্তু যে দেশ থেকে এই 12 বোর শটগান এর কার্টিজ আনা হয়েছিল, আমরা মামলার একটি পর্যায়ে আবেদন দিয়েছিলাম তা তলবের জন্য বাংলাদেশ সরকারের যে ক্রয় কমিটি আছে সেই ক্রয় কমিটি হতে, যাতে করে সংশ্লিষ্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি তাদের যে টেকনিক্যাল স্পেসিফিকেশন আছে 12 বোর শটগানের, সেই টেকনিক্যাল স্পেসিফিকেশনে কি বলা আছে আমরা কিন্তু জানি না। যদি উক্ত ডকুমেন্টে বলা থাকে, অর্থাৎ গ্যারান্টর হিসেবে যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি যদি বলে থাকে যে এই ধরনের 12 বোর শটগানের কার্টিজ দ্বারা মানুষের স্কিনের কোনো ক্ষতি হবে না বা নন হ্যাজার্ডাস, তাহলে এক ধরনের বিবেচনা আসতো। এই যে বিষয়গুলো সহ 20টি পয়েন্টে যে আর্গুমেন্ট করেছি সেই বিষয়গুলো কিন্তু এখন আমরা জানতে পারবো না। কেন জানতে পারবো না? কারণ অনারেবল ট্রাইব্যুনাল শুধুমাত্র সাবস্ট্যান্স অফ দ্য ফাইন্ডিংস অ্যাজ ওয়েল অ্যাজ অপারেটিভ পার্ট অফ দ্য জাজমেন্ট ঘোষণা করেছেন। সেই অপারেটিভ পার্ট অফ দ্য জাজমেন্ট অনুসারে আমাদের কন্ডাক্টেড 29 নম্বর আসামি একটি চার্জে হাজতবাস এবং হাজতবাসকালীন বা আন্ডারগন, আর বাকি চার্জগুলো থেকে খালাস পেয়েছেন। আর 8 এবং 9 নম্বর আসামি মোট 5টি চার্জে অভিযুক্ত হয়ে ট্রায়ালের সম্মুখীন হয়েছিলেন। তার 4টি চার্জ হইতে 2 জনে খালাসপ্রাপ্ত হয়েছেন। মাত্র একটি চার্জে তাদের 2 জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আমরা ট্রাইব্যুনালের আপাতত উক্ত রায়ে সংক্ষুব্ধ প্রত্যাশার নিরিখে, যেহেতু আমরা প্রত্যাশা অনুযায়ী খালাস পাইনি, আমরা রায়ের কপি অর্থাৎ পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পেয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে মহামান্য আপিল বিভাগে দায়ের করে আপিল শুনানি অন্তে খালাস পাবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাল্লাহ। আপনি কি বলতে চাচ্ছেন আপনার এই 2 আসামি গুলি করে নাই? আমাদের আর্গুমেন্ট অনুসারে এবং যে ডকুমেন্টটা আনা দরকার ছিল, অর্থাৎ যে সময়ের এই যে 12 বোর শটগানের গুলি করার যে অভিযোগ, অর্থাৎ ঘটনার যে তারিখ, তার আগে ডেফিনেটলি তৎকালীন সরকার এটা কিনেছিলেন। তাহলে এটা বাংলাদেশ সরকার একটা ক্রয় কমিটির মাধ্যমে যে গুলিগুলো কেনেন 12 বোর শটগান বা অন্যান্য অস্ত্র, প্রত্যেকটি অস্ত্রের একটা টেকনিক্যাল স্পেসিফিকেশন থাকে। সেই টেকনিক্যাল স্পেসিফিকেশনের ডকুমেন্টটা তলব দেওয়ার জন্য আবেদন দিয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল যেহেতু আনেনি, তাহলে এখানে একটা সন্দেহ থেকে যায়, এবং এই সন্দেহটা আরও একটি বিষয়ে স্পষ্টীকরণ করে। সেটা কোনটি? সেটা হলো যে তার জব্দকৃত গেঞ্জির অংশে গুলির ছিদ্র নাই। আরেকটি বড় বিষয় হলো, একটি মানুষ যদি গুলিতে আহত বা নিহত হয়, তাহলে তার দেহে যে অংশে গুলি লাগবে সেই অংশে কিন্তু টেম্পোরারি কেভিয়েশন হবে। এটাই মেডিকেল সায়েন্সের কথা। সেই টেম্পোরারি কেভিয়েশনের অনুপস্থিতি অ্যাজ ওয়েল অ্যাজ ভিকটিম অর্থাৎ আবু সাইদের ডেড বডির এক্স রে এবং রেডিওস্কোপিক টেস্ট না করার কারণে তার দেহে গুলির কার্টিজের কোনো অংশ ছিল কিনা সেটাও কিন্তু আমাদের অজানা। এই যে অজানা, এটুকুই আমাদেরকে সন্দেহের স্কোপ তৈরি করে দেয় যে হয়তো সে গুলিতে মারা যায়নি। মানে আপনার মক্কেলের ফাঁসি হয়েছে, তার দ্বারা বোঝা যায় যে আপনার আর্গুমেন্টটা মিথ্যা প্রমাণিত হয়েছে।
না, এটা বলা যাবে না। কারণটা হলো আমরা এখন পর্যন্ত জানি না। আমি আগেই বলেছি যে সাবস্ট্যান্স অফ দ্য ফাইন্ডিংস অনারেবল ট্রাইব্যুনাল বলেছেন। আবার আমরা যদি সংখ্যাগরিষ্ঠের নিরিখে ধরি তাহলে আমাদের আর্গুমেন্ট যথাযথভাবে অন্ততপক্ষে 4টি চার্জের ক্ষেত্রে বিবেচনা হয়েছে জন্য 4টি চার্জের নিরিখে আসামি 2 জন কিন্তু খালাসপ্রাপ্ত হয়েছেন। সুতরাং এটা বলা যাবে না যে ওটা মিথ্যা, বরং এটা বলা যাবে যে এটা সত্য। দুলু ভাই, একটা জিনিস মজার ঘটনা যে আদালত তার ইয়ের সময় বলেছেন, প্রথম যে সদস্য উনি বলেছেন কোনো সময় আপনাদের জেরা বরঞ্চ প্রসিকিউশনকে সহযোগিতা করেছে। এইটা আমাদের প্রিন্সিপাল অফ ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে একটা কথা বলা আছে যে প্রসিকিউশন হ্যাজ টু প্রুভ দ্য প্রসিকিউশন কেস অ্যালোন, অর্থাৎ ডিফেন্সের কোনো এভিডেন্স নিয়ে প্রসিকিউশন তার মামলা প্রমাণ করতে পারেন না। এটা হলো এস্টাবলিশ প্রিন্সিপাল। সেই প্রিন্সিপালের নিরিখে মহামান্য আপিল বিভাগে যখন এই বিষয়টি উত্থাপিত হবে তখন দেখা যাবে আর কিভাবে ফাইন্ডিংস দিয়েছে এবং মহামান্য আপিল বিভাগ এটাকে কিভাবে রিভার্ট বা অনুসমর্থন করে সেটা দেখা যাবে। হ্যাঁ, আমরা ডেফিনেটলি নকলের জন্য আজকেই আবেদন প্রসেস করেছি এবং একটু পরে দাখিল হয়ে যাবে এবং আমরা যথাযথ সময়ের মধ্যে এবং এটার আপিল করব এবং প্রত্যাশা রাখি যে আপিলে আমরা ন্যায় বিচার পাবো। পুরো রায়টা আসলে যে বিষয়ে হয়েছে, যে আর্গুমেন্টগুলো আমরা করেছি তাতে আমার কাছে মনে হয়েছে যে এই রায়টি প্রত্যেকটা আসামির ক্ষেত্রে সংক্ষুব্ধতার কোনো জায়গা আছে এবং প্রত্যেকজন আসামি হয়তো সংক্ষুব্ধতার সেই জায়গা অনুসারে আপিল করবেন এবং আপিলের নিষ্পত্তির মাধ্যমে রায়টি কেমন হয়েছে না হয়েছে সেটা তখন মন্তব্য করা যাবে, তার আগে করা ঠিক হবে না। এবং আপিলে যেসব বলছেন যে এই অস্ত্রের ব্যাপারে বিশেষ করে পরীক্ষা নিরীক্ষার কথা বলছেন, আপনি কি আপিল করলে এইসব বিষয়গুলো, এই ডকুমেন্টগুলো আর ডেফিনেটলি আমরা আপিলে এই বিষয়গুলো রেইজ করব বা এজিটেশন বলে, মহামান্য আপিল বিভাগে এই বিষয়গুলো এজিটেশন করব এবং এই ডকুমেন্টগুলো তলবের জন্য আইনগতভাবে যে পদক্ষেপ নেওয়া দরকার, অর্থাৎ এজিটেশন এবং অন্য কোনো যে প্রসেসে কল ফর, সেই সকল বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।